1884 থেকে 1899 এই 15 বছরে ভারতে ভাইসরয় আসে তিনজন, ডাফরিন, ল্যান্সডাউন আর এলগিন। এদের সম্পর্কে অল্প কিছু বিষয় আছে, এক এক করে বলি। 1884-তে ভারতে ভাইসরয় হিসাবে আসে ডাফরিন, যদিও তার অন্য আরেকটা নাম আছে, ফ্রেডরিক হ্যামিল্টন টেম্পল ব্ল্যাকউড। ভাইসরয় হিসাবে ভারতে তার সময়কাল 1884 থেকে 1888। এই টাইমের ভেতর গুরুত্বপূর্ণ 4টে ঘটনা ঘটে। প্রথমত 1885 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গঠন। ওই 1885 খ্রিস্টাব্দে তৃতীয়বারের জন্য অঙ্গবার্মা যুদ্ধ। আবার ওই 1885 খ্রিস্টাব্দে আফগানিস্তানে হওয়া পঞ্জদেহের ঘটনা। তারপর 1876 খ্রিস্টাব্দে গিয়ে অ্যাটকিসন কমিটির গঠন। এবার এইগুলো নিয়ে একটু বিস্তারিত আসি। প্রথমে আসি আফগানিস্তানের ওই পঞ্জদেহের ঘটনা নিয়ে। রাশিয়া যে ভারতের ওপর আক্রমণ করতে পারে এই আশঙ্কা অনেক আগে থেকেই ছিল। এখন রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন গভর্নর জেনারেল বা ভাইসরয়রা আফগানিস্তানকে বাফার স্টেট হিসেবে ব্যবহার করত। শেষমেশ 1885 খ্রিস্টাব্দে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়ার সাথে রাশিয়ার এই যুদ্ধটা বেঁধেই যায়। আর এই যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হয় বর্তমানের আফগানিস্তান আর ইরান সীমান্তে পঞ্জদেহ বলে একটা জায়গা আছে ওইখানে। সেই হিসাবে 1885 খ্রিস্টাব্দের এই ঘটনা পঞ্জদেহ ইনসিডেন্ট নামে পরিচিত। এরপর 1885 খ্রিস্টাব্দে এই বার্মা এরিয়ার সাথে তৃতীয় অঙ্গবার্মা যুদ্ধ হয়। প্রথমবার অঙ্গবার্মা যুদ্ধ হয় 1824 থেকে 26, এই 2 বছর ধরে। সেই সময় ভারতের তথা বাংলার গভর্নর জেনারেল ছিল অ্যাটকিনসন। আর প্রথমবার ওই অঙ্গবার্মা যুদ্ধের সমাপ্তি ঘটে 1826 সালের ফেব্রুয়ারি মাসে হওয়া একটা ট্রিটি বা চুক্তির মাধ্যমে, ট্রিটি অফ ইয়ান্ডাবু। এরপর দ্বিতীয়বার অঙ্গবার্মা যুদ্ধ হয় 1852-53 সালে। তখন ভারতের গভর্নর জেনারেল ছিল ডালহৌসি। এই যুদ্ধের পর তেমন কোনো ট্রিটি বা চুক্তি হয়নি, কারণ এই সেকেন্ড অঙ্গবার্মা যুদ্ধের পর এই বার্মা বা মায়ানমার এরিয়ার বেশিরভাগ অংশই কোম্পানির দখলে চলে যায়। আর কোনো জায়গার দখল নেওয়ার জন্য কোনো চুক্তি বা ট্রিটির প্রয়োজন হয় না। এবার এই দ্বিতীয়বার অঙ্গবার্মা যুদ্ধের পর এই মায়ানমারের অনেকটা অংশই কোম্পানির বা ইংরেজদের দখলে চলে গেলেও উত্তরের কিছুটা পোর্শন স্বাধীন ছিল। এখন এই 1885 খ্রিস্টাব্দে তৃতীয়বার অঙ্গবার্মা যুদ্ধের পর মায়ানমারের উত্তর পোর্শনের ওই এরিয়াও ইংরেজদের দখলে চলে আসে। ফলে 1885 খ্রিস্টাব্দে এই পুরো মায়ানমার এরিয়া ব্রিটিশ ইন্ডিয়ার অংশ হয়ে যায়। এই মায়ানমারটাকেও তখন বলা হতো ব্রিটিশ ইন্ডিয়া। যদিও পরবর্তীকালে 1937 খ্রিস্টাব্দে গিয়ে এই মায়ানমার এরিয়ার শাসন ব্রিটিশ ইন্ডিয়ার শাসনের থেকে আলাদা হয়ে যায়। 1937 খ্রিস্টাব্দের পরে মায়ানমারের এই এরিয়াকে বলা হতো ব্রিটিশ বার্মা বা ব্রিটিশ মায়ানমার। তারপর 1948 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি এই বার্মা বা এই মায়ানমার ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়ে যায় এবং তখন থেকে এর নাম হয় ইউনিয়ন অফ বার্মা বা মায়ানমার। এরপর 1885 খ্রিস্টাব্দের একদম শেষে গিয়ে ভারতে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার এই আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়া নিয়ে আমরা অন্য একটা ক্লাসে গিয়ে আলাদা করে আলোচনা করব। তবে এই ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়া নিয়ে স্টেট কার্ড 2-3টে কথা আছে, আমি একটু বলে রাখি। এই আইএনসি তৈরি করার ডেটটা হলো 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর। এটা তৈরি হয় বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এবং সেখানেই 28 ডিসেম্বর এই আইএনসির প্রথম মিটিং হয়। এই মিটিং এ অধ্যক্ষ বা প্রেসিডেন্ট হিসেবে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। তবে এই ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়ার পেছনে কৃতিত্ব যায় A.O. হিউম বা অ্যালান অক্টেভিয়ান হিউম এর কাছে। হিউম 1885 খ্রিস্টাব্দের মে মাসেই তৎকালীন ভাইসরয় কাছ থেকে এই ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়ার পারমিশন নিয়ে নেয়। তবে সবকিছু গুছিয়ে টুছিয়ে 1885 খ্রিস্টাব্দের একদম শেষে ডিসেম্বর মাসের 28 তারিখ গিয়ে এই ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। এরপর 1886 খ্রিস্টাব্দের যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হলো অ্যাটকিসন কমিশনের গঠন। এই সময় পাঞ্জাব প্রভিন্সের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার চার্লস অ্যাটকিসন। পাঞ্জাবের ওই লেফটেন্যান্ট গভর্নর হওয়ার আগে তিনি ভারতে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন সিনিয়র কর্মী ছিলেন। এখন অ্যাটকিসন যেহেতু এই সিভিল সার্ভিসে একজন সিনিয়র কর্মী ছিলেন, এই জন্য ডাফরিন ওই অ্যাটকিসনকে একটা দায়িত্ব দেন। ডাফরিন অ্যাটকিসনকে বলেন যে ভারতে সিভিল সার্ভিসে আরো কি কি ইমপ্রুভমেন্ট দরকার সেটা আপনি একটু স্টাডি করুন এবং কিছু রেকমেন্ডেশন আমাকে দিন। আর এই হিসাবেই 1886 খ্রিস্টাব্দে অ্যাটকিসন কমিশনের গঠন হয়। এই কমিশন বিভিন্ন জিনিসপত্র স্টাডি আর ইনকোয়ারি করার পর সিভিল সার্ভিসে ইমপ্রুভমেন্টের জন্য কিছু রেকমেন্ডেশন দেয়। যেমন ভারতে তখন কগনেটেড আর আনকগনেটেড পোস্ট ছিল এই সিভিল সার্ভিসে। কগনেটেড পোস্টটাকে হায়ার পোস্ট বলা হতো, আনকগনেটেড পোস্টটাকে লোয়ার পোস্ট বলা হতো। এই কমিশন রেকমেন্ড করে যে এই কগনেটেড আর আনকগনেটেড এটাকে সমাপ্ত করে দেওয়া হোক। এর জায়গায় সিভিল সার্ভিসে 3টে লেভেল আনা প্রয়োজন। একদম ওপরে ইম্পেরিয়াল সিভিল সার্ভিস, তারপর
প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস, আর তারপর সবার নিচে সাবঅর্ডিনেট সিভিল সার্ভিস। সাবঅর্ডিনেট সিভিল সার্ভিসে যারা থাকবে তারা হলো ডিস্ট্রিক্ট লেভেলে। এর ওপরে প্রভিন্সিয়াল সিভিল সার্ভিসে যারা থাকবে তাদের ডিউটি হবে এই বিভিন্ন প্রভিন্সে, মানে ডিস্ট্রিক্টের কাজের দায়িত্বে থাকবে সাবঅর্ডিনেট সিভিল সার্ভিসের কর্মীরা, কোনো একটা প্রভিন্সের অফিসিয়াল কাজের হেডে থাকবে প্রভিন্সিয়াল সিভিল সার্ভিসের কর্মীরা, আর পুরো ভারতের জন্য সবার উপরের পোস্টে থাকবে ইম্পেরিয়াল সার্ভিসের কর্মীরা। এছাড়া এই কমিশন রেকমেন্ড করে যে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য ম্যাক্সিমাম এজ 23 বছর করা হোক। এছাড়া আরো একটা বিষয় রেকমেন্ড করে যে এই যে তিনটে লেভেলে আমি সিভিল সার্ভিসের কথা বললাম, অর্থাৎ সাবঅর্ডিনেট, প্রভিন্সিয়াল আর হচ্ছে ইম্পেরিয়াল, কমিশন সাজেশন দেয় যে প্রমোশনের মাধ্যমে যাতে এক পোস্ট থেকে উপরের পোস্ট বা হায়ার পোস্টে যাওয়া যায়। এছাড়া এই কমিশন আরো একটা বিষয় বলে যে এই আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষা তো এতদিন পর্যন্ত শুধুমাত্র লন্ডনে হতো, এখন থেকে এই পরীক্ষাটা লন্ডনের সাথে সাথে ভারতেও কন্ডাক্ট করা হোক এবং লন্ডনে আর ভারতের টাইমিং আলাদা আলাদা রাখা হোক এই এক্সামের জন্য। এখন এই রকম বিভিন্ন বিষয় এই কমিশন রেকমেন্ড করলেও ডাফরিন সেই সময় এই সমস্ত বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেনি। পরবর্তী সময়ে গিয়ে বিভিন্ন ভাইসরয় বিভিন্ন সময় এই সমস্ত রিকমেন্ডেশন থেকে কিছু কিছু পোর্শন ইমপ্লিমেন্ট করে। তো এই হচ্ছে ডাফরিন। এরপরে 1888 খ্রিস্টাব্দে ভারতে ভাইসরয় হিসাবে আসে ল্যান্সডাউন। ভাইসরয় হিসাবে ভারতে তার সময়কাল 1888 থেকে 1894। এইটুকু টাইমের ভেতর 4-5টা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। যেমন 1891 খ্রিস্টাব্দে পাস হয় এজ অফ কনসেন্ট অ্যাক্ট। তারপর 1891 খ্রিস্টাব্দেই সেকেন্ড বারের জন্য ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়। এরপর ওই 1891 খ্রিস্টাব্দেই এর আগের অ্যাটকিসনের রেকমেন্ডেশন অনুযায়ী কিছু জিনিসপত্র ইমপ্লিমেন্ট করা হয়। তারপর 1892 খ্রিস্টাব্দে গিয়ে ব্রিটেনে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট পাস হয়। এরপর 1893 খ্রিস্টাব্দে ভারতে ডুরান্ট কমিশন তৈরি হয়। এইসব এবার এইগুলো আমি এক এক করে বলি। প্রথমে বলি 1891 খ্রিস্টাব্দের এজ অফ কনসেন্ট অ্যাক্ট। এখানে এজ অফ কনসেন্ট এই কথাটার অর্থ হলো যে একটা নির্দিষ্ট বয়স যার পরে কোনো মেয়ের সাথে তার অনুমতি নিয়ে শারীরিক সম্বন্ধ তৈরি করা যায়। ধরলাম এজ অফ কনসেন্ট 15 বছর। এর মানে হলো যে 15 বছরের বেশি কোনো মেয়ের সাথে তার অনুমতি বা তার মতামত নিয়ে শারীরিক সম্বন্ধ তৈরি করা যায়। এর আগে ওই যে 1860 খ্রিস্টাব্দে ভারতে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড পাস হয়েছিল। এই আইপিসি অনুযায়ী ভারতে এজ অফ কনসেন্ট ছিল 10 বছর। আইপিসির এই আইন অনুযায়ী বলা হয়েছিল যে 10 বছরের কম কোনো মেয়ের সাথে যদি শারীরিক সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে ওই কেসটাকে রেপ বা ধর্ষণ বলে ধরা হবে এবং তার জন্য উপযুক্ত শাস্তির প্রভিশনও ছিল। এখন 1891 খ্রিস্টাব্দে এই যে এজ অফ কনসেন্ট অ্যাক্ট আসে, এর দরুন বলা হয় যে এজ অফ কনসেন্টের বয়স হলো 12 বছর। এরপরে আসে 1891 খ্রিস্টাব্দের সেকেন্ড বারের জন্য পাস হওয়া ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট নিয়ে। এর আগে 1881 খ্রিস্টাব্দে ভারতে প্রথমবার ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়। সেখানে মেইনলি চাইল্ড লেবারে ইমপ্রুভমেন্টের বিষয়টা ছিল। এখন এই 1891 খ্রিস্টাব্দে গিয়ে যে ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয় তাতে চাইল্ড লেবারের কন্ডিশনে আরো একটু ইমপ্রুভমেন্ট করা হয় এবং এর পাশাপাশি মহিলাদের কন্ডিশনেও কিছুটা ইমপ্রুভমেন্ট হয়। যেমন এই ফ্যাক্টরি আইনে বলা ছিল যে চাইল্ড লেবারের বয়স এখন থেকে 9 থেকে 14 বছর। এর আগের 1881 ফ্যাক্টরি অ্যাক্টে বলা ছিল যে চাইল্ড লেবারের বয়স 7 থেকে 12। 1881 ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী চাইল্ড লেবারদের জন্য ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ার বলা হয়েছিল 9 ঘন্টা। 1891 খ্রিস্টাব্দের এই ফ্যাক্টরি অ্যাক্টে বলা হয় যে চাইল্ড লেবারদের জন্য ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ার রাখতে হবে 7 ঘন্টা। এরপর 1891 এর ফ্যাক্টরি অ্যাক্টে মহিলাদের জন্য বলা হয় যে ফ্যাক্টরিতে মহিলা কর্মীদের ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ার রাখা যেতে পারে 11 ঘন্টা এবং এই 11 ঘন্টার ভেতর তাদেরকে লাঞ্চের জন্য 1.5 ঘন্টার ব্রেক দিতে হবে। যদিও এর আগে ছেলে মেয়ে সবার জন্য ব্রেক টাইম ছিল 30 মিনিটের। এখন মহিলাদের জন্য যেহেতু 1.5 ঘন্টা ব্রেক হয়ে গেছে, অন্যদিকে ছেলেদের জন্য যে 30 মিনিটের টিফিন টাইম বা ব্রেক টাইম ছিল সেটাকে ওই 30 মিনিটই রাখা হয়। এছাড়া এই ফ্যাক্টরি আইনে বলা হয় যে ছেলে মেয়ে সবার জন্য সপ্তাহে একদিন করে ছুটি দিতে হবে। তো এই সমস্ত জিনিস 1891 খ্রিস্টাব্দের ওই ফ্যাক্টরি আইনে ছিল। এবার এই সব বিষয়ের পাশাপাশি আরো একটা পয়েন্ট জুড়ে দেওয়া হয়। বলা হয় যে এই সমস্ত কন্ডিশন ভারতে ইউরোপিয়ানদের মালিকানা অধীনে যে সমস্ত নীল চাষের জমি বা কফি চাষের জমি বা চা চাষের জমি বা বাগান রয়েছে সেখানে প্রয়োগ হবে না। তো যাই হোক, এরপর 1891 খ্রিস্টাব্দে ল্যান্সডাউন ওই আগের অ্যাটকিসন কমিটির কিছু রেকমেন্ডেশনকে ইমপ্লিমেন্ট করে। যেমন ভারতে এই যে কগনেটেড আর আনকগনেটেড সিভিল সার্ভিস পোস্ট রয়েছে সেগুলোকে সমাপ্ত করে দেয় এবং বলে যে এখন থেকে 3টে লেভেলে সিভিল সার্ভিস থাকবে: ইম্পেরিয়াল সিভিল সার্ভিস, প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস আর সাবঅর্ডিনেট সিভিল সার্ভিস। এর ভেতর ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের জন্য ব্রিটেনে এক্সাম হবে আর প্রভিন্সিয়াল ও সাবঅর্ডিনেট সিভিল সার্ভিসের জন্য ভারতে এক্সাম হবে। এবং ভারতীয়রা যাতে ইম্পেরিয়াল, প্রভিন্সিয়াল আর সাবঅর্ডিনেট সমস্ত সিভিল সার্ভিসের পরীক্ষায় বসতে পারে এই জন্য এই 3টে পরীক্ষার এক্সামও 3টে আলাদা আলাদা টাইমে হবে।
এবং বলা হয় যে প্রমোশনের মাধ্যমে এক পোস্ট থেকে হায়ার পোস্টে যাওয়া যাবে। এরপর 1892 খ্রিস্টাব্দে ব্রিটেনে পাস হয় ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। এই 1892 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও তৈরি করা রয়েছে, ওটা দেখতে পারো। তো যাই হোক, এরপরে আসি 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে ভারতে তৈরি হয় ডুরান্ট কমিশন। যেমনটা বলেছিলাম যে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট আফগানিস্তানকে বাফার স্টেট হিসেবে ব্যবহার করত। এবার এইভাবে থাকতে থাকতে ব্রিটিশ ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সম্পর্ক খারাপ হতে থাকে এবং 1893 খ্রিস্টাব্দে গিয়ে একটা ডিসিশন নেওয়া হয় যে ব্রিটিশ ইন্ডিয়া আর আফগানিস্তানের ভেতর একটা বর্ডার লাইন টেনে দিতে হবে। এই জন্য তৎকালীন ভাইসরয় ল্যান্সডাউন স্যার মর্টিমার ডুরান্টের নেতৃত্বে একটা কমিশন তৈরি করায়, সেটাকেই বলা হয় ডুরান্ট কমিশন। তো যাই হোক, এই হচ্ছে ল্যান্সডাউন। এরপর 1894 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় পদে আসে এলগিন দ্বিতীয়। এর আগে 1862তে ভারতে ভাইসরয় হিসেবে এসেছিল জেমস ব্রুস, তাকে বলা হতো এলগিন প্রথম। তারপর 1894 খ্রিস্টাব্দে ভাইসরয় হিসেবে আসে আলেকজান্ডার ব্রুস, তাকেই বলা হয় এলগিন দ্বিতীয়। ভারতের ভাইসরয় হিসাবে এলগিনের সময়কাল 1894 থেকে 1899। এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো ভারত জুড়ে আবারও একটা দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হওয়া। তবে এবার 1876 খ্রিস্টাব্দের মতন খরার জন্য দুর্ভিক্ষ তৈরি হয়নি। 1896-97তে ভারতে দুর্ভিক্ষ দেখা যায় মহামারীর জন্য। বিউবনিক প্লেগ নামে নতুন এক ধরনের রোগ দেখা যায়। বলা হয় যে এই প্লেগের জন্য ভারতে প্রায় 50,000 মানুষ মারা যায়। পরবর্তীতে এই মহামারীর ইনভেস্টিগেশনের জন্য তৈরি করা হয়েছিল লয়াল কমিশন। তো যাই হোক, এই হচ্ছে ডাফরিন, ল্যান্সডাউন আর এলগিন সম্পর্কে ওভারঅল সমস্ত কিছু। এরপর 1899 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় হিসাবে আসে কার্জন। কার্জন সম্পর্কে আমরা অন্য একটা ক্লাসে গিয়ে বলবো।